আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বিশ্ববিখ্যাত একটি বইয়ের বাংলা অনুবাদ দেখব, আর্নেস্ট হেমিংওয়ের এক বুড়ো আর সমুদ্রের। তো সেই বই থেকে আমরা দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই গল্পটির বাংলা অনুবাদ দেখব। বুড়ো একা, বড় একা, ওর ডিঙ্গি নৌকাটা নিয়ে একা একা মাছ ধরতে যায় উপসাগরে। গত ৮৪ দিন একটাও মাছ ধরতে পারেনি। প্রথম ৪০ দিন একটা ছেলে ছিল ওর সাথে, কিন্তু ৪০ দিন পরে ছেলেটার বাবা মা ওকে বলে যে বুড়ো অপয়া, আর তাই বাবা মার হুকুমে ও এখন অন্য নৌকায় যায়। আর প্রথম সপ্তাহে ওরা তিনটে বড় মাছ ধরেছে, কিন্তু রোজ বুড়ো খালি নৌকা নিয়ে ফিরেছে দেখে ছেলেটার মন খুব খারাপ হয়ে যায়। ও গিয়ে বুড়োকে সাহায্য করে নৌকার মাছ ধরার সরঞ্জামগুলো বয়ে নিয়ে আসতে। কখনো দড়াদড়িগুলো, কখনো বা কোঁচ, হারপুন অথবা নৌকার মাছ তুলে লাগানো পালটা বয়ে নিয়ে আসে। ময়দার বস্তা কেটে অসংখ্য তালিমারা পাল হাওয়ায় যখন ফুলে ওঠে, মনে হয় একটা হেরে যাওয়া লোকের পতাকা উঠছে। বুড়ো রোগা, ওর শীর্ণ ঘাড়ের পিছনে চামড়া কুঁচে গেছে। গ্রীষ্মগুলোর সমুদ্রের জলে প্রতিফলিত প্রখর রোদ ওর দুই গালের চামড়া পুড়িয়ে বাদামি ছোপ ফেলেছে। এক সময় ও অনেক ভারী মাছ ধরেছে। তার ছিপের সুতো টানতে টানতে ওই দুই হাত ক্ষত বিক্ষত হয়েছে, আর এখন শুকনো কাটার দাগে ভর্তি। বুড়োর সারা শরীরে বার্ধক্যের ভার, কেবল ওর চোখ দুটো সমুদ্রের মতো নীল আর হাসি খুশি, যেন হাঁটতে জানে না। নৌকাটা পাড় থেকে টেনে তুলে ওপরে উঠতে উঠতে ছেলেটা বলল, সান্তিয়াগো, জানো, এ কদিন আমি বেশ কিছু টাকা জমিয়েছি, তাই আমি আবার তোমার সঙ্গে মাছ ধরতে যেতে পারি। বুড়োই ছেলেটাকে মাছ ধরতে শিখিয়েছিল, আরও সত্যিই বুড়োকে ভালোবাসতো। না, আমার সঙ্গে যাবে না। যে নৌকায় আছো ওটা পয়া, ওদের সঙ্গেই থাকো, বুড়ো বলল। কেন, তোমার মনে নেই এর আগে একবার এক নাগাড়ে ৮৭ দিন একটাও মাছ ধরা পড়েনি? আর তারপরই ৩ সপ্তাহ ধরে প্রতিদিন আমরা বড় বড় মাছ ধরেছিলাম, সব মনে আছে। বুড়ো বলল, আমি জানি, আমার ওপর তোমার ভরসা আছে। বাবাই তো আমাকে বলল তোমার নৌকায় না যেতে। আমি তো ছোট, অবাধ্য তো হতে পারি না। জানি, এটাই তো স্বাভাবিক। বাবার কোনো বিশ্বাসই নেই, ঠিক, কিন্তু আমাদের তো বিশ্বাস আছে, তাই না? হ্যাঁ, ছেলেটা বলল, চলো চত্বরে গিয়ে বসি, আমি তোমাকে বিয়ার খাওয়াবো, তারপর নৌকার সরঞ্জামগুলো ঘরে নিয়ে যাব। ভালোই তো, বুড়ো বলল, আমরা দুজনেই তো মুছুড়ে, কি বলো? ওরা চত্বরে গিয়ে বসার পর কিছু মেছুড়ে বুড়োর পিছনে লাগলো আর ওকে নিয়ে রগড়া করতে শুরু করলো। বুড়ো কিন্তু রাগ করলো না। অন্য বুড়ো মেছুড়েরা ওর দিকে তাকিয়ে মনে মনে কষ্ট পেতে লাগলো, কিন্তু বাইরের তা প্রকাশ করলো না। ওরা সমুদ্রের স্রোত, কত গভীরে ওরা সুতো ফেলেছিল, কেমন ভালো আবহাওয়া চলছে, আর কি দেখেছে, এই সব নিয়ে নম্রভাবে কথাবার্তা বলতে লাগলো। সে সব মেছুড়েদের সেদিন কপাল ভালো ছিল। তারা নিজেদের ধরা বড় বড় মার্লিন মাছগুলোকে দুটো তক্তার উপর আড়াআড়ি ফেলে মাছের আড়তে গিয়ে বরফের বাড়ির জন্য অপেক্ষা করছিল, যাতে হাভানার বাজারে তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারে। আর যারা হাঙর ধরেছিল, তারা ওগুলোকে হাঙরের আড়তে নিয়ে গেল। সেখানে ওগুলোকে দড়িতে ঝুলিয়ে পাখনা কেটে লিভার বার করে নিয়ে চামড়া ছড়িয়ে ফেলল, আর মাংসটা লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নুন মাখানোর জন্য তৈরি করতে লাগলো। হাওয়া পূব দিক থেকে বইলে হাঙরের আড়ত থেকে গন্ধটা এদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু আজ উত্তরের হাওয়াটা গন্ধটা তেমন টের পাওয়া যাচ্ছিল না। কিন্তু পর হাওয়াটা পড়ে গেল চত্বরের ওপর হালকা রোদ্দুরের। দিনটা বেশ উপভোগ্য হয়ে উঠছিল।
বুড়ো বিয়ারের গ্লাস হাতে নিয়ে বিগত জীবনের দিনগুলোর কথা ভাবছিল। ছেলেটা বলল, সান্তিয়াগো, আমি কাল তোমার টোপের জন্য সার্ডিন মাছ নিয়ে আসব। না না, তুমি কাল বেসবল খেলতে যেও, আমি নৌকা বাইব আর রেহো জাল ফেলবে। কিন্তু আমার যে যেতে ইচ্ছে করছে। তোমার সঙ্গে মাছ ধরতে যেতে না পারলেও তোমার কিছু কিছু কাজ তো আমি করে দিতে পারি। কেন, তুমি যে আমাকে বিয়ার খাওয়ালে, তুমি তো রীতিমতো মর্দ হয়ে উঠছো। আচ্ছা, তুমি যেদিন প্রথম আমাকে তোমার নৌকায় নিয়ে যাও তখন আমার কত বয়স ছিল? মাত্র 5 বছর। আর সেদিনই তুমি প্রায় মরতে বসেছিলে, কেননা আমি মাছটাকে খেলিয়ে খেলিয়ে ক্লান্ত না করেই নৌকায় তুলে ফেলেছিলাম। আর মাছটা নৌকাটাকে প্রায় ভেঙেই ফেলছিল, মনে আছে? হ্যাঁ, মনে আছে। মাছটা লেজ দিয়ে বাড়ি মেরে বসার তক্তাটা ভেঙে ফেললো, আর তুমি নৌকার গলুইতে কুণ্ডালি পাকানো ভিজে সুতার উপর আমাকে ছুঁড়ে সরিয়ে দিয়ে মাছটাকে ক্রমাগত বৈঠা দিয়ে মারছিলে। আর আমার সারা শরীরে রক্তের মিষ্টি গন্ধ। তোমার কি সত্যি এসব কথা মনে আছে? না, আমি তোমাকে পরে সব গল্প করেছি। তোমার সঙ্গে প্রথম দিন যাওয়ার পর থেকে সব আমার মনে আছে। বুড়ো ওর দিকে রোদে পোড়া স্নেহমাখা চোখে তাকিয়ে বলল, তুমি যদি আমার ছেলে হতে তাহলে হয়তো তোমাকে আর নৌকায় নিয়ে যাবার জুয়া খেলতাম। তুমি তো তোমার বাবা মায়ের ছেলে। আর তাছাড়া তুমি একটা পয়া নৌকায় আসো। আমি কি তোমার জন্য সার্ডিন মাছ আনবো? আমি জানি কোথায় আমি আরও 4টে ভালো টোপ পাবো। না না, আমারগুলো তো আছে। ওগুলো আমি বক্সে নুন দিয়ে রেখেছি। আমি 4টে টাটকা টোপ এনে দেবো। একটা বুড়ো বলল। বুড়ো আশা, আত্মবিশ্বাস কোনোটাই হারায়নি, আর এখন তো ফুরফুরে হাওয়ার মতো নিজেকে তাজা মনে হচ্ছে। ছেলেটা বলল, দুটো। বুড়ো বলল, যদি চুরি না করো তাহলে দুটো। আমি ওগুলো কিনেছি। বুড়ো ছেলেটাকে ধন্যবাদ দিল। ও এত সরল যে ও স্বাভাবিক নম্রতার কথা ভাবে না, তবে এটা জানে যে এতে ওর কোনো মর্যাদাহানি ঘটবে না। কাল যদি এই রকম স্রোত থাকে তাহলে দিনটা ভালোই যাবে। বুড়ো বলল। ছেলেটা জিজ্ঞেস করলো, কাল তুমি কোন দিকে যাবে? হাওয়া দিক বদলাবার আগে সমুদ্রের অনেক ভেতরে চলে যাব। অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়ব। আমিও আমাদের নৌকাটাকে অনেক দূরে নিয়ে যেতে বলবো। তাহলে তুমি যদি সত্যি একটা বিশাল মাছ ধরতে পারো তাহলে আমরা তোমাকে সাহায্য করতে যেতে পারবো। তোমার নৌকার লোক বেশি দূরে যাওয়া পছন্দ করে না। তা ঠিক, কিন্তু আমি কায়দা করে বলবো যে বহু দূরেও দেখতে না পেলেও আমি একটা পাখিকে মাছ ধরতে দেখতে পাচ্ছি, আর আমি ঠিক ডলফিনের পেছন পেছন ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওর চোখের দৃষ্টি খুব খারাপ। ও তো প্রায় অন্ধ বললেই চলে। অবাক কাণ্ড, ও তো কোনোদিন কাছিম ধরতে যায়নি, কারণ এই কাছিম মারার কাজেই মানুষের চোখ নষ্ট হয়। কিন্তু তুমি তো অনেক বছর মাস্কুইটো উপকূলে কাছিম মারার কাজ করেছিলে, কই তোমার চোখ তো ভালোই আছে। আরে আমি একটা আজব বুড়ো, কিন্তু একটা সত্যিকারের বিশাল মাছ ধরার মতো গায়ের জোর কি আমার আছে? তাই তো মনে হয়। তাছাড়া নানা রকম কৌশলও আছে। চলো সরঞ্জামগুলো ঘরে নিয়ে যাই। আর খ্যাপলা জালটা নিয়ে আমাকে সার্ডিন মাছ ধরতেও যেতে হবে। ছেলেটা বলল। ওরা নৌকা থেকে সরঞ্জামগুলো নামিয়ে আনলো। বুড়ো মাস্তুলটা কাঁধে নিল, আর ছেলেটা নিল শক্ত করে পাকানো বাদামি সুতোর কুণ্ডলি ভরা কাঠের বাক্সটা আর কোঁচ ও হারপুনটা। নৌকার গাল গলুইয়ে টোপের বাক্সটা আর মাছ ধরার পর নৌকার পাশে টেনে এনে মরার জন্য ডান্ডাটা রাখা থাকলো। বুড়োর নৌকা থেকে এগুলো কেউ চুরি করবে না। তবে রাতের শিশিরে ভিজে নৌকার পাল আর মাছ ধরার শক্ত সুতোর বান্ডিল নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলো নিয়ে যাওয়া, নইলে বুড়ো জানে যে কোনো স্থায়ী কোনো স্থানীয় লোক ওর নৌকা থেকে কিছু চুরি করবে না। তবে এটাও ঠিক যে কোঁচ আর হারপুনটা নৌকায় রেখে যাওয়া মানে অনাবশ্যক লোভ জাগানো। ওরা দুজন রাস্তা ধরে হেঁটে গিয়ে বুড়োর চালায় পৌঁছলো আর খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলো।
বুড়ো পাল গোটানো মাস্তুলটা দেয়ালে ঠেসান দিয়ে রাখলো, আর ছেলেটা তার পাশে কাঠের বাক্সটা আর অন্য জিনিসগুলো রাখলো। মাস্তুলটা লম্বায় প্রায় চালা ঘরটার সমান। তাল গাছের শক্ত তক্তা দিয়ে বানানো চালা ঘরটায় আছে একটা বিছানা, একটা চেয়ার, একটা টেবিল, আর মেঝেতে কাঠ কয়লা জেলে রান্নার একটু জায়গা। ঘরটার বাদামি দেয়ালে একটা যীশু খ্রিস্টের আর একটা কুমারী মাতার রঙিন ছবি টাঙানো। ও দুটো ওর বউয়ের স্মৃতি। এক সময় দেয়ালে ওর বউয়ের একটা ছোপ ধরা বিবর্ণ ফটো টাঙানো থাকতো, কিন্তু ছবিটার দিকে তাকালে বুড়োর নিজেকে খুব একলা মনে হতো। তাই ও ছবিটা দেয়াল থেকে নামিয়ে ঘরের কোণে একটা তাকের ওপর ওর পরিষ্কার জামার তলায় রেখে দিয়েছিল। রাতে কি খাবে? ছেলেটা শুধোই। হাঁড়িতে ভাত আছে আর মাছ। তুমি খাবে? না, আমি বাড়িতে গিয়েই খাবো। আগুন জ্বালিয়ে দেই? না না, আমি পরে আগুন জ্বালাবো, আর না হয় ঠান্ডা ভাতেই খেয়ে নেব। তাহলে আমি খ্যাপলা জালটা নিয়ে যাই? নিশ্চয়। আসলে বুড়োর কোনো খ্যাপলা জালই নেই, আর ছেলেটার পরিষ্কার মনে আছে ওটা কতদিন আগে বেচে দেওয়া হয়েছে। ওরা কিন্তু প্রতিদিন এই মিথ্যে গল্পের অবতারণা করে। ছেলেটা জানে যে হাঁড়িতে কোনো ভাতও নেই, মাছও নেই। বুড়ো বলল, 85 দিন 85 খুব পয়া সংখ্যা। যদি একটা 500 কিলোর মাছ ধরে আনি তোমার কেমন লাগবে? আমি খ্যাপলা জাল নিয়ে সারাদিন মাছ ধরতে যাই, তুমি ততক্ষণ দরজার কাছে বসে থাকো। ঠিক আছে, আমি গতকালকে খবরের কাগজে বেসবল খেলার পাতাটা দেখি। আচ্ছা। ছেলেটা বুঝতে পারছে না এই খবরের কাগজের ব্যাপারটা বানানো কিনা। তবে বুড়ো সত্যি সত্যি বিছানার তলা থেকে একটা খবরের কাগজ বার করে আনলো আর বলল, পেরিকো এটা আমায় ভাটি খানায় দিয়েছে। সারাদিন মাছ ধরে নিয়ে আমি আসছি। ওগুলো বরফে রেখে দেবো, আর কাল সকালে তোমার ভাগ তোমাকে দিয়ে দেবো। আমি ফিরে আসলে আমাকে বেসবল খেলার খবর বলবে কিন্তু। ইয়াঙ্কিরা হারতেই পারে না, কিন্তু ক্লিভল্যান্ড ইন্ডিয়ানদেরই আমার ভয়। ইয়াঙ্কিদের ওপর ভরসা রাখো বেটা। অত বড় খেলোয়াড় ডিমাজিওর কথা বলো। আমার কিন্তু ডেট্রয়েট টাইগার আর ক্লিভল্যান্ড ইন্ডিয়ান এই দুই দলকেই ভয়। সাবধান, এরপরে তুমি হয়তো সিনসিনাটি রেড আর শিকাগো হোয়াইট সক্স দলকেও ভয় পাবে। ঠিক আছে, তুমি পড়ে নাও, আমি ফিরে এলে আমাকে বলো। আচ্ছা, শেষ দুই সংখ্যা 85 দিয়ে একটা লটারির টিকিট কিনলে কেমন হয়? কালকেই তো 85তম দিন। কিনলে হয়, কিন্তু তোমার সেই 87 দিনের রেকর্ড। এক জিনিস কি দুবার হয়? কি মনে হয় 85ওয়ালা কোনো টিকিট পাবে? দেখি চেষ্টা করে। একটা পুরো পাতা $2.5। কার কাছে ধার করা যায় বলো তো? সোজা। আমি যে কোনো সময় $2.5 ধার করতে পারি। আমার মনে হয় আমিও পারি, তবে আমি ধার করতে চাই না, কেননা প্রথমে ধার, শেষে ভিক্ষা। বুড়ো, ঠান্ডা লাগিও না। মনে রেখো, এটা সেপ্টেম্বর মাস, যে মাসে বড় মাছেরা ধরা পড়ে, আর মে মাসে তো যে কেউ মেছুড়ে হতে পারে। যাই সার্ডিন মাছ ধরে আনিকে। ছেলেটা যখন ফিরে এলো তখন সূর্য ডুবে গেছে, আর বুড়ো চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। ছেলেটা বিছানা থেকে কম্বলটা তুলে এনে চেয়ারের পিছন দিয়ে বুড়োর কাঁধে জড়িয়ে দিল। বুড়োর দুই কাঁধ আর ঘাড় কিন্তু খুব শক্তিশালী, আর ঘাড়ের পিছনের ভাঁজগুলো বুড়ো ঘুমিয়ে পড়লে আর মাথাটা সামনে ঝুঁকে পড়লে বোঝাই যায় না। ওর জামাটা ওর নৌকার পালের মতোই অজস্র তালি লাগানো, আর রোদে জলে জলে নানা রঙের। বুড়ো মানুষটার মাথাটা কিন্তু সত্যি সত্যি বুড়োটে, আর চোখ বোঝা থাকলে ওর মুখটায় প্রাণের ছোঁয়া থাকে না। সন্ধ্যার হাওয়ায় ওর হাতের তলায় হাঁটুর ওপর খবরের কাগজটা পড়ে আছে। ওর দুই পা খালি। ছেলেটা বুড়োকে ওইভাবে রেখেই চলে গেল। আর অনেকক্ষণ বাদে যখন ফিরে এলো, বুড়ো তখনও ঘুমাচ্ছে। ছেলেটা বুড়োর হাঁটুর ওপর হাত রেখে বলল, বুড়ো ওঠ, তোমার জন্য রাতের খাবার এনেছি। বুড়ো চোখ খুলে তাকালো, যেন অনেক দূর থেকে ফিরে এলো। তারপর একটু হেসে বলল, আমার খেতে নেই। এসো না, খাও।
না খেয়ে তুমি মাছ ধরতে পারবে না। বুড়ো চেয়ারে উঠে পড়ল, তারপর খবরের কাগজটা ভাঁজ করে রাখলো, কম্বলটা ভাঁজ করতে করতে বলল, না খেয়ে কত মাছ ধরতে গেছি। ছেলেটা বলল, কম্বলটা গায়ে জড়িয়ে রাখো, আমি যতদিন বেঁচে আছি তুমি না খেয়ে মাছ ধরতে যেতে পারবে না। তাহলে তুমি দীর্ঘজীবী হও আর নিজের খেয়াল রেখো। বুড়ো বলল, আজ আমরা কি খাচ্ছি? ভাত, বিনস, কলা ভাজা আর স্টু। চত্বরের দোকান থেকে ছেলেটা একটা 2 কৌটোর টিফিন বক্সে করে খাবারটা এনেছে। কাগজে মোড়ানো 2 সেট কাঁটা চামচ ছুরিও উপর পকেট থেকে বের করেছে। বুড়ো জিজ্ঞেস করলে, এগুলো কার কাছ থেকে আনলে? দোকানের মালিক মার্টিনের কাছ থেকে। তাহলে তোকে ধন্যবাদ দিতে হয়। আমি ওকে ধন্যবাদ জানিয়েছি, তোমাকে আর ওকে ধন্যবাদ দিতে হবে না। একটা বড় মাছের পেটি ওকে দেব, ও আমাদের জন্য আগেও এরকম করেছে। হ্যাঁ, কয়েকবার। তাহলে তো ওকে মাছের পেটি ভাড়া তাহলে তো ওকে মাছের পেটি ছাড়া আরও অনেক কিছু দিতে হয়। ও সত্যি আমাদের জন্য ভাবে। ও 2টো বিয়ারও পাঠিয়েছে। আমি ক্যানে বিয়ার খেতে ভালোবাসি জানি, কিন্তু ও তো বোতলের বিয়ার পাঠিয়েছে। বোতল 2টো ফেরত দিতে হবে। তুমি খুব ভালো ছেলে, এখন এসো আমরা খেতে বসি। ছেলেটা নরম করে বলল, আমি তো তখন থেকে তোমাকে বলছি, তুমি তো তৈরি না হলে তো টিফিন বক্স খুলতে পারি না। ঠিক আছে, এখন আমি তৈরি, শুধু হাত মুখ ধোয়ার জন্য একটু সময় চাই। ছেলেটা ভাবলো, বুড়ো কথায় মুখ হাত ধোয়, গায়ের জলে গায়ের জলের কল তো দুরাস্তা দূরে গায়ের জলের কল তো দুরাস্তা দূরে। বুড়োর জন্য এখানেই জলের ব্যবস্থা করলে হয়, সঙ্গে সাবান আর একটা ভালো তোয়ালে। কেন আমি আগে সব ভাবিনি? একটা শার্ট আর এই শীতকালের জন্য একটা গরম জ্যাকেট আর একটা কম্বল আর এক জোড়া জুতো বুড়োর দরকার। বুড়ো বলল, তোমার স্টুটা দারুণ হয়েছে। এবার আমাকে বেসবল খেলার কথা বলে। ছেলেটা বলল, বুড়ো খুশি মনে বলল, আমেরিকান লিগে ইয়াঙ্কিজ টাইমটাই সেরা। ওরা তো আজ হেরে গেছে, তাদের কিছু আসে যায় না। ডিমাজিও কত বড় খেলোয়াড় বলো, টিমে তো আরও খেলোয়াড় আছে। তা তো থাকবেই, কিন্তু ডিমাজিওর খেলাই আলাদা। অন্য লিগে ম্যাচ ব্রুকলিন আর ফিলাডেলফিয়ার খেলায় আমি কিন্তু ব্রুকলিনকেই বেছে নেব। অবশ্য ডিক সিসলার আর ওর সেই বিখ্যাত হিটগুলোর কথাও ভাবি। ওদের মতো খেলোয়াড় আর হয় না। ওর মতো লম্বা হিট করতে আমি আর কাউকেই দেখিনি। তোমার মনে আছে ও যখন এই চত্বরে এসে বসতো? ওকে আমার সঙ্গে মাছ ধরতে নিয়ে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওকে বলতে ভরসা পাইনি। তোমাকেও তো বলেছিলাম ওকে বলতে, কিন্তু তুমিও তো ওকে বলতে সাহস পাওনি। জানি, ওটা আমাদের মস্ত বড় ভুল ছিল। বললে হয়তো ও আমাদের সঙ্গে যেত, আর তাহলে আমাদের জীবনে এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকতো। মাঝিওকে সঙ্গী করে মাছ ধরতে যেতে খুব ইচ্ছা করে। বুড়ো বলল, জানো তো, লোকে বলে ওরা বাবা নাকি আমাদের মতনই মেছুড়ে ছিল, আর হয়তো ওরা আমাদের মতোই গরিব ছিল, আর তাই ব্যাপারটা ঠিক বুঝতো। সিসলারেরা বাবা কিন্তু মোটেই গরিব ছিল না, আর আমাদের বয়সে ওর বাবা লিগে খেলতো। তোমার বয়সে আমি একটা পালতোলা জাহাজের মাস্তুলের সামনে আর আফ্রিকায় গিয়ে সন্ধ্যাবেলা সমুদ্রের তীরে সিংহ দেখেছি। জানি, তুমি তো বলেছ। আমরা কি এখন আফ্রিকা না বেসবল নিয়ে কথা বলবো? বেসবলের কথা বলো, ছেলেটা বলল। আমাকে বিখ্যাত জন জে ম্যাকগ্রোর কথা বলো। এই চত্বরে তো ম্যাকগ্রো এসে বসতো তখনকার দিনে, কিন্তু ও ছিল খুব কড়া মেজাজের, কর্কশ ভাষী, আর মদ পেটে পড়লে তো কথাই নেই। ও বেসবলও খেলতো, আবার ঘোড়া রেসও খেলতো। পকেটে রেসের বই, তাতে সব ঘোড়ার নাম লেখা, আর প্রায়ই টেলিফোনে ঘোড়ার নাম ধরে বাজি খেলতো। আমার বাবা কিন্তু বলেন ও নাকি সবচেয়ে ভালো টিম ম্যানেজার ছিল। ছেলেটা বলল, আরে ও এখানে ঘন ঘন আসতো বলেই সবাই ওকে চিনতো। যদি দুরোচের প্রতি বছর এখানে আসতো, তাহলে তোমার বাবা ওকেই শ্রেষ্ঠ ম্যানেজার বলতো।
তাহলে তোমার মতো কে সবচেয়ে ভালো ম্যানেজার ছিল, লুকে না মাইক গনসালেস? আমার মনে হয় ওরা দুজনেই সমান সমান। তারা সবচেয়ে বড় মেছুড়ে হলে তুমি। আরে না না, আমার চেয়েও অনেক ভালো মেছুড়ে আছে, ছেলেটা বলল। মেছুড়ে অনেক আছে, ভালোও আছে, নাম করাও আছে, কিন্তু তুমি তোমার মতো কেউ নেই। ধন্যবাদ, তোমার কথা শুনে খুশি হলাম। আশা করব এমন মাছ নিশ্চয়ই গাঁথব না যে তোমার ধারণা ভুল প্রমাণ করবে। এমন কোনো মাছই নেই যে তোমার গায়ের জোরের সঙ্গে পারবে। মনে হয় আমার গায়ের জোর আর আগের মতো নেই, বুড়ো বলল। কিন্তু অনেক কায়দা আমার জানা আছে, আর তাছাড়া আমার মনের জোর আছে। ঠিক আছে, তুমি শুতে যাও, যাতে কাল সকালবেলা শরীরটা ঝরঝরে থাকে। আমি তাহলে জিনিসগুলো চত্বরে নিয়ে যাচ্ছি। শুভরাত্রি, কাল সকালবেলা আমি তোমাকে জাগিয়ে দেব। তুমি তো আমার অ্যালার্ম ঘড়ি। বয়সটাই আমার অ্যালার্ম ঘড়ি, বুড়ো বলল। আচ্ছা, বুড়ো মানুষদের খুব ভোরবেলায় ঘুম ভাঙে কেন বলো তো? একটা লম্বা দিন পাওয়ার জন্য? আমি জানি না, ছেলেটা বলল। আমি কেবল জানি যে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক বেলা অবধি গভীর ঘুমোয়। ঠিক বলেছ। তাহলে তোমায় সময় মতোই জাগিয়ে দেবো, কেমন? আমাদের নৌকার লোকটা আমার ঘুম ভাঙায়, এটা আমার মোটেই ভালো লাগে না। মনে হয় আমি যেন ওর চেয়ে নিকৃষ্ট। আমি জানি। ঠিক আছে বুড়ো, ভালো করে ঘুমাও। ছেলেটা চলে গেল। ওর টেবিলে কোনো আলো ছিল না, বিনা আলোতেই ওরা খাওয়া সেরেছিল। আর তাই বুড়ো অন্ধকারে প্যান্ট ছেড়ে নিল, প্যান্টটা গুটিয়ে খবরের কাগজটা ভেতরে গুঁজে বালিশের মতো করে নিল, আর অন্য পুরনো খবরের কাগজ বিছানার চারপাইটার ওপর কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে পড়ল আর স্বপ্নের মধ্যে তলিয়ে গেল। ও চলে গেছে আফ্রিকায়, সেই অল্প বয়সের ছেলেটা, আর দীর্ঘ সোনালি ও তটভূমি। আর সে তো শুভ্র তটভূমি, এত সাদা যে তাকিয়ে থাকলে চোখ ব্যথা করে। আর সেই উঁচু অন্তরীপ, তার সুউচ্চ বাদামি পাহাড়, ও সেই তটভূমিতে প্রতি রাতে চলে যায় আর স্বপ্নের গভীরে শোনে শুধু ঢেউ ভাঙার গর্জন। ও দেখে সেই ঢেউ ভেঙে আদিবাসীরা তাদের নৌকা বেয়ে আসে। ও ঘুমের ভেতর আলকাতরা আর দড়ির ফেঁসর গন্ধ পায়, আর ভোরের হাওয়ায় বয়ে আসা আফ্রিকার ঘ্রাণ ওর তন্দ্রার গভীরে ওকে আকুল করে তোলে। সাধারণত যখনই ও স্বপ্নে ভোরের হাওয়ার গন্ধ পায়, তখনই ওর ঘুম ভেঙে যায় আর তাড়াতাড়ি পোশাক পরে নিয়ে ও ছেলেটাকে জাগাতে যায়। কিন্তু আজ যখন ও শেষ রাতে ভোরের হাওয়ার গন্ধ পেল, ও বুঝতে পারল স্বপ্নের মধ্যে হাওয়াটা আজ বেশি আগে এসে গেছে। তাই ও স্বপ্নকে আঁকড়ে রইল, আর সাগরের বুকে ঠেরে জেগে ওঠা দ্বীপগুলোর উঁচু চূড়ো আর ক্যানারি দ্বীপপুঞ্জের বন্দরগুলো আর রাস্তাঘাট দেখতে থাকলো।